আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে সুইজারল্যান্ডে আসিম মনিরকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েলের গোয়েন্দা বাহিনী মোসাদ। সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন চলাকালীন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে লক্ষ্য করে ইসরায়েলের একটি পরিকল্পিত হামলা পাকিস্তানের সামরিক গোয়েন্দারা নস্যাৎ করে দিয়েছে বলে দাবি করেছেন ব্রাজিলের সাংবাদিক এবং ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার। এ দাবিকে কেন্দ্র করে একটি বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। এবারে জানাবো, ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 235, আহত 4,300। ভেনেজুয়েলায় পরপর দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 235 জনে ঠেকেছে। আহত হয়েছে কমপক্ষে 4,300। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো এ তথ্য নিশ্চিত করেছেন। জানাবো, ব্রিক্সে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ। দুদেশের 13 সমঝোতা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন, বাংলাদেশ ব্রিক্সে যুক্ত হওয়ার বিষয়ে চীন ইতিবাচক ভূমিকা রাখবে। দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এবারে থাকছে, ইউক্রেনকে সমৃদ্ধ ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, প্রতিক্রিয়া জানালো ক্রেমলিন। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহে যুক্তরাজ্যের পরিকল্পনাকে সন্দেহজনক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, এই সিদ্ধান্তের পেছনে বাণিজ্যিক স্বার্থের চেয়ে কিয়েভ সরকারকে সমর্থনের রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যই বেশি কাজ করছে। জানিয়ে দেব, পারমাণবিক অস্ত্র তৈরি না করতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান শতভাগ নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র তৈরি না করবার ব্যাপারে সম্মত হয়েছে। সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্র এখন শক্তিশালী অবস্থান থেকে তেহরানের সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, চাঞ্চল্যকর সংবাদ। পারমাণবিক বাহিনী গড়ে তোলার ঘোষণা দিলেন কিম জং উন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন তার দেশের নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করবার পরিকল্পনার কথা জানিয়েছেন। একই সঙ্গে 10,000 টন ওজনের নতুন প্রজন্মের কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। সুইজারল্যান্ডে আসিম মনিরকে হত্যার পরিকল্পনা করেছিল মোসাদ। সুইজারল্যান্ডে একটি শান্তি সম্মেলন চলাকালীন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরকে লক্ষ্য করে ইসরায়েলের একটি পরিকল্পিত হামলা পাকিস্তানের সামরিক গোয়েন্দারা নস্যাৎ করে দিয়েছে বলে দাবি করেছেন ব্রাজিলীয় সাংবাদিক ও ভূরাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার। এ দাবিকে কেন্দ্র করে একটি বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেবানিস ও অস্ট্রীয় উদ্যোক্তা ও রাজনৈতিক ভাষ্যকার মারিও নাওফালের সঙ্গে এক আলোচনায় এসকোবার এ দাবি করেন। তার মতে, এই কথিত ষড়যন্ত্রে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত ছিল। তাদের লক্ষ্য ছিল আসিম মনির এবং সম্ভবত ওই সম্মেলনে অংশ নেওয়া পাকিস্তানি প্রতিনিধি দলের অন্য সদস্যরাও। এসকোবার দাবি করেন, এই কথিত পরিকল্পনার সম্পর্কে অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পর পাকিস্তানি গোয়েন্দারা পদক্ষেপ নেয়। এরপর পাকিস্তান কূটনৈতিক মাধ্যমের সাহায্যে ইসরায়েলকে সরাসরি একটি সতর্ক বার্তা পাঠায়। এসকোবার বলেন, মূলত সংক্ষিপ্ত বিষয়টি হল, পাকিস্তানি সামরিক গোয়েন্দারা অত্যন্ত নির্ভরযোগ্য তথ্য পায় যে নেতানিয়াহুর নির্দেশে মোসাদ সুইজারল্যান্ডে যাওয়া আসিম মনির এবং সম্ভবত পাকিস্তানি প্রতিনিধি দলের বাকি সদস্যদের উপর একটি গুপ্ত হত্যা চেষ্টার প্রস্তুতি নিচ্ছিল। তাই পাকিস্তানিরা তাদের নিয়মিত মধ্যস্থতাকারী ওমানকে নিয়ে ইসরায়েলিদের কাছে একটি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়, যদি আপনারা আমাদের প্রতিনিধি দলকে স্পর্শ করেন তবে আমরা আপনাদের মানচিত্র থেকে মুছে ফেলব। ব্যাস, আমি আমাদের সূত্রে দেওয়া তথ্য উদ্ধৃত করে এটা বলছি। ইসরায়েল ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যেই তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, পরিস্থিতি প্রকাশ্যে যেভাবে চিত্রায়িত হয়েছে বাস্তবে তার চেয়েও আলাদা। এই কথিত গুপ্ত হত্যার হুমকির বিষয়টি ইসরায়েল বা পাকিস্তানের কোনো কর্মকর্তা নিশ্চিত করেননি। সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের নিরাপত্তা কর্তৃপক্ষ এই সম্মেলন চলাকালীন এমন কোনো হুমকি নিয়ে কোনো সতর্কতা জারি করেননি বা প্রকাশ্যে কেউ কোনো উদ্বেগ প্রকাশ করেননি। এদিকে গত এক সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার শান্তি আলোচনা প্রচেষ্টার আলোচনায় অংশ নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, ফিল্ড মার্শাল আসিম মনির সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে গিয়েছিলেন। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 235, আহত 4,300। ভেনেজুয়েলায় পরপর দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 235 জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও কমপক্ষে 4,300 জন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী কার্লোস আলভারাদো এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দুর্ভাগ্যবশত আমরা প্রায় 235 জন রোগী পেয়েছি। আমাদের স্বাস্থ্যকেন্দ্রে এসেছেন অথবা পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে 4,300 জন। বুধবার সন্ধ্যায় 7.2 এবং 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এটি এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূকম্পনগুলোর মধ্যে অন্যতম ছিল। এটি সব অঞ্চল জুড়েই অনুভূত হয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জেলসি রদ্রিগেস লাগোয়েরা রাজ্যকে একটি দুর্যোগ এলাকা এবং বিপুল সংখ্যক ভবন ধসে পড়া এটিকে ভূমিকম্পের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অন্যতম বলে উল্লেখ করেছেন। ব্রিক্সে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুদেশের 13 সমঝোতা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানিয়েছেন, বাংলাদেশ ব্রিক্সে যুক্ত হবার বিষয়ে চীন ইতিবাচক ভূমিকা রাখবে। দুদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বৃহস্পতিবার চীনের বেইজিংয়ে এ বৈঠক শেষে মাহাদি আমিন সেখানে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, আমাদের ব্রিক্সের সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হয়েছে এবং ব্রিক্সে বাংলাদেশের সংযুক্তি হবার ক্ষেত্রে চীনের ইতিবাচক ভূমিকা রাখবে, সেটি আমাদের জানিয়েছেন। ব্রিক্স হল উদীয়মান অর্থনীতির 5টি দেশ, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং সাউথ আফ্রিকার প্রথম অক্ষরের সমন্বয়ে নামকরণ করা একটি জোট। সবশেষ 2010 সালে দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত হবার আগে এটি ব্রিক নামে পরিচিত ছিল। চীনের স্থানীয় সময় বিকাল 5টায় দেশটির প্রিমিয়ার ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুদেশের মধ্যে বিভিন্ন বিষয়ে 13টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে তিস্তা মহা পরিকল্পনা, বাণিজ্য, বিনিয়োগ সহ নানা বিষয়ে বাংলাদেশ এবং চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, তিস্তা প্রজেক্টের বিষয়ে আমাদের একটি মহাপরিকল্পনা রয়েছে, যেটা বিএনপি নির্বাচনী ইশতেহারে ছিল। তার আলোকে এই মহাপরিকল্পনার প্ল্যানিং স্টেজ থেকে শুরু করে যে কোনো প্রয়োজন চীন আমাদের টেকনিক্যাল সাপোর্ট প্রোভাইড করবে। এত বড় একটা প্রজেক্ট জয়েন্ট ফিজিবিলিটি স্টাডি ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় বেইজিং। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রেও প্রয়োজনে চীন সহযোগিতা করবে বলে তিনি জানিয়েছেন। মাহাদি আমিন আরও বলেন, মিয়ানমারের সঙ্গে যদি কোনো ডায়লগ করার দরকার হয় সেক্ষেত্রে চীন বলেছে তারা ফ্যাসিলিটেট করে দেবে। এছাড়া সড়ক, টানেল সহ নানা অবকাঠামো নির্মাণে চীন ভূমিকা রাখবে বলে বৈঠকে আলোচনা হয়েছে। ইউক্রেনকে সমৃদ্ধ ইউরেনিয়াম দিচ্ছে যুক্তরাজ্য, প্রতিক্রিয়া জানালো রাশিয়া। ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্য সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহে যুক্তরাজ্যের পরিকল্পনাকে সন্দেহজনক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ বলে মন্তব্য করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, এ সিদ্ধান্তের পেছনে বাণিজ্যিক স্বার্থের চেয়ে কিয়েভ সরকারকে সমর্থনের রাজনৈতিক বার্তা দেওয়ার উদ্দেশ্যই বেশি কাজ করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জাকারোভা বলেন, পরিকল্পনাটি সম্ভবত ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি তৈরিতে ব্যবহৃত নিম্ন সমৃদ্ধ ইউরেনিয়াম সরবরাহের সঙ্গে সম্পর্কিত। বর্তমানে ব্রিটিশ প্রতিষ্ঠান ইউরেনকো এ ধরনের পণ্যের অন্যতম প্রধান সরবরাহকারী। তিনি জানান, ইউক্রেনের নিজস্বভাবে পারমাণবিক জ্বালানি উৎপাদনের শিল্প সক্ষমতা রয়েছে বলে রাশিয়ার জানা নেই। তাই তার ধারণা ইউরেনিয়াম সরাসরি ইউক্রেনে নয়, বরং তৃতীয় কোনো দেশের পারমাণবিক জ্বালানি উৎপাদনকারী কারখানায় সম্ভবত ওয়েস্টিং হাউসে পাঠানো হবে। জাকারোভা বলেন, লন্ডনের বক্তব্য অনুযায়ী এ চুক্তির সঙ্গে তথাকথিত ডার্টি বোমা বা তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দেবার মতো অস্ত্র তৈরির কোনো সম্পর্ক নেই। তবে রপ্তানিকারক দেশকে নিশ্চিত করতে হবে যে ইউক্রেন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি অনুযায়ী তাদের দায়বদ্ধতা কঠোরভাবে পালন করবে এবং সরবরাহ করা উপাদান নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার করবে। তিনি আরও বলেন, এসব শর্ত পূরণ হলে এই সরবরাহ আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে ব্যবস্থাকে দুর্বল করবে না, পাশাপাশি সংশ্লিষ্ট পারমাণবিক উপাদানকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে রাখতে হবে। তবে জাকারোভার দাবি, যুক্তরাজ্যের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বাণিজ্যিক নয়, বরং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকারকে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে রাজনৈতিক সুবিধা অর্জন।